কেউ যদি সিএসসিতে পড়াশোনা করে তার কি আসলে টিউশনিতে ফোকাস করা উচিত, নাকি হইতেছে যে তার ক্যারিয়ারের সাথে কানেক্টেড এরকম কোনো একটা স্কিল ডেভেলপ করা উচিত? আমি যখন টিউশনি করতাম 2000 সালে, 2001-এ আর কি, আমার টিউশনি থেকে ইনকাম ছিল প্রায় 15,000 টাকার মতো। আমি গিয়েছি ওই প্রোগ্রামিংয়ের একটা কাজ পাইলাম। সো সেখানে দেখা গেল যে আমি 2000 টাকা বেতন পাবো। আমি তারপর 15,000 টাকা টিউশনি বাদ দিয়ে ওই 2000 টাকার জবে ঢুকছি। ইনকাম করে যদি ফ্যামিলি চালাইতে হয় তাহলে টিউশনিটা করা যেতে পারে, কিন্তু সেটা যদি না হয় সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটি লাইফে যদি আমি কাজ করা শুরু করতে পারি তাহলে ওইটা একটা বিগ অ্যাডভান্টেজ হবে। আপনিও কিন্তু ক্যারিয়ারের শুরুতে একটা সময় টিউশনি করতেন, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি সেটা হচ্ছে টিউশনি। কারণ টিউশনিতে তো এসএসসিতে যা পড়ছি সেটা পড়াইতে হয়, বুয়েটে যা পড়াইতেছে সেটা তো আমার পড়াইতে হয় না, এবং ওখান থেকে টাকা পয়সা ইনকাম করা খুব ইজিয়ার একটা ব্যাপার। তো কেউ যদি সিএসসিতে পড়াশোনা করে তার কি আসলে টিউশনিতে ফোকাস করা উচিত? ওখান থেকে টিউশনি থেকে কিন্তু ভালো টাকা পয়সা ইনকাম করানো যায় যদি সে ভালো আর কি পড়াইতে পারে। তো সেই জায়গাটাতে টিউশনিতে ফোকাস করা উচিত, নাকি হইতেছে যে তার ক্যারিয়ারের সাথে কানেক্টেড এরকম কোনো একটা স্কিল ডেভেলপ করা উচিত যেটার মাধ্যমে সে হয়তো বা ফিউচারে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে কেউ যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন না নেয় তাহলে কিন্তু তার এই টিউশনির কোনো এক্সপিরিয়েন্স কাজে লাগে না। কারণ গভর্নমেন্ট জবের সাথে টিউশনি কিছুটা কানেকশন আছে, কারণ ওই দিকে ওই ম্যাথটা বিভিন্ন জিনিসপত্র আসে, কিন্তু বিসিএস বিশেষ করে তো ইসের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কিন্তু ওইটার অত বেশি একটা ভূমিকা নাই আর কি। তো সেই জায়গাটাতে টিউশন করা উচিত, নাকি এই যে আপনার কোনো একটা স্কিল সেট ডেভেলপ করে এটার ভিতরে ফোকাস করা উচিত? এবং আপনি যেটা বলতেছিলেন যে পাড়ার দোকানের একটা সিডির গল্প, তো ওইটার আমি যখন স্টুডেন্টের সাথে দেখা হয় সে বলে যে এই প্রোগ্রামিং এটা সেটা আমি ফোকাস করতে পারি না, তো তখন আমি সবসময় তাকে বলি যে ভাই তুমি একটা কাজ করো, তুমি 21 দিন কোড করবা, এই টাইপের একটা প্রসেসের ভিতরে তোমার ঢোকা দরকার। এটা তুমি কীভাবে ঢুকবো? তুমি নিজে যদি চিন্তা করো যে 21 days অফ কোড করবো, এটা তুমি জীবনেও করতে পারবে না। তোমার এখন ফাইন্ড আউট করতে হবে যে তোমার চারপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কার একটা ওয়েবসাইট দরকার, যে ওয়েবসাইটের মধ্যে ফাটাফাটি কমার্স লাগবে না, তুমি জাস্ট একটা ল্যান্ডিং পেজ বানাবা, অ্যান্ড তুমি তারা কমিট করো যে ভাই এই পেজটা আমি তোমার বানাই দিব, আমাদের 30 দিন সময় দাও, এবং তুমি ধরেই নাও যে তুমি কিছুই পারো না, অ্যান্ড দেন তুমি চ্যাটজিপিটির মধ্যে যাও, যে বলো যে এরকম একটা রিকমেন্ড আছে, তুমি রিকমেন্ডগুলো তার কাছ থেকে শুনে যে কটা সেকশন থাকবে এটা সেটা, চ্যাটজিপিটির কাছে যে বলো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবো, এবং আমি আমার ফ্রেন্ডের এরকম একটা প্রজেক্ট পাইছি যেটা আমি করতে চাই, তবে তুমি আমাকে ডিরেক্টলি কখনো কোড দিবা না, তুমি আমার 21 দিনের একটা লার্নিং প্ল্যান তৈরি করে দাও, আমি কোন দিন কোনটা শিখবো, এই পুরো প্রজেক্টে কোন পার্টটুকু কবে করবো, তুমি আমার জন্য আউটলাইন তৈরি করে দাও, কিন্তু তুমি আমার কোড দিবা না। এবং এই প্রসেসের মাধ্যমে সে যদি 21 দিন হয়, কি মানুষজন কিন্তু রিসেন্ট টাইমে ভ্যালিডেশন খুব পছন্দ করে। আমি ধরেন একটা বন্ধুর জন্য ওয়েবসাইট তৈরি করছি, এটা যখন দেখাবো বন্ধু আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু ভালো লাগবে, ফেসবুকে শেয়ার দিব যে সাকিবের ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি এটা সেটা, তখন কিন্তু ওইটার ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর কি। তো এবং প্র্যাকটিক্যাল লাইফের জিনিসপত্র দিয়ে যদি কেউ শেখার ভিতরে ঢুকে তখন দেখা যায় যে তার ওইটার প্রতি ইন্টারেস্ট কিন্তু লং টাইম ধরে রাখা পসিবল। তো যেটা বলতেছিলাম যে টিউশনি নাকি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এরকম বন্ধু বান্ধবের ওয়েবসাইটকে আদৌ করা উচিত কিনা আর কি যদি বলেন। সো এখন এই ইনফ্যাক্ট প্রশ্নের মধ্যে তোমার অ্যান্সার আছে আর কি। সো সো অ্যান্সারটা যেহেতু অবভিয়াস, আমি ওখানে আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করি। সাপোজ আমি যখন টিউশনি করতাম 2000 সালে, 2001-এ আর কি, আমার টিউশনি থেকে ইনকাম ছিল প্রায় 15,000 টাকার মতো আর কি। হ্যাঁ, তো আমি গিয়েছি, কিন্তু টিউশনি করতে আমার ভালো লাগতো না। তো আমি গিয়েছি ওই প্রোগ্রামিংয়ের একটা কাজ পাইলাম। সো সেখানে দেখা গেল যে আমি 2000 টাকা বেতন পাবো। তো তারপরে না, মানে প্রথমে ফ্রি কাজ করতাম দুইটা জায়গাতে, ডিপাত নামে একটা জায়গাতে ফ্রি কাজ করতাম, তারপরে ওয়েস্টার্ন নেটওয়ার্ক নামে আরেকটা কোম্পানিতে ফ্রি কাজ করতাম। তো এইসব আর কি ফ্রি পার্ট টাইম কাজ টাজ করে তারপরে একটু এক্সপিরিয়েন্স হলো, সফটওয়্যার বানাইতে পারি, তখন একটা কোম্পানিতে আমাকে 2000 টাকার জব অফার করলো। আমি তারপর 15,000 টাকা টিউশনি বাদ দিয়ে ওই 2000 টাকার জবে ঢুকছি। তো তাতে কিন্তু আমার মাসে মাসে অনেক টাকা লস হয়েছে, ঠিক আছে। এবং তারপরে ওই কোম্পানির জন্য, মানে ওইটা যে সোনার কুরিয়ার, তো ওদের জন্য কুরিয়ার সফটওয়্যার বানিয়ে দিয়েছিলাম। পরে কুরিয়ার সফটওয়্যার বানানোর পরে তারপরে আরেকটা কোম্পানিতে, যে প্যারাডাইম নামে একটা কোম্পানিতে, ওদের জন্য আর কি বিভিন্ন কাজ টাজ করতাম। তো ওখানে আর কি কন্ট্রাকচুয়াল কাজ করতাম, কন্ট্রাকচুয়াল কাজ করে 30,000 টাকার মতন অ্যাভারেজে মাসে পাইতাম।
ঠিক আছে। সো তারপরে আবার হলো গিয়ে যে মাথার মধ্যে কি ক্যারা চাপলো, বললাম যে একটা কোম্পানি করব। সো ওনাদেরকে বললাম যে আমাকে টাকা দিতে হবে না, বরং এই টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি করে আমার বেতন হোক 3,000 টাকা। ঠিক আছে, মানে টাকার সাথে আমার যেন একটা আর কি বিকর্ষণ আর কি। কিন্তু আমার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল। অ্যাডভান্টেজ হতেছে কি, যে সাপোজ মধ্যবিত্ত ফ্যামিলি, আব্বু আম্মু আমার কাছ থেকে টাকা এক্সপেক্ট করতেছে না, আর বুয়েটে পড়তেছি যার জন্য টিউশন ফিও একেবারেই কম। তো যার জন্য আমার কিন্তু টাকাও তো বেশি দরকার ছিল না। তো যার জন্য আমার কিন্তু ওই লাক্সারিটা ছিল। অনেকের কিন্তু ওই লাক্সারিটা থাকবে না আর কি, যে তার আসলে ইনকাম করে তার ফ্যামিলি চালাইতে হয়। কিন্তু ইনকাম করে যদি ফ্যামিলি চালাইতে হয় তাহলে টিউশনিটা করা যেতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি এরকম না হয় যে ফ্যামিলি টাকার উপরে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটি লাইফে যদি আমি কাজ করা শুরু করতে পারি তাহলে ওইটা একটা বিগ অ্যাডভান্টেজ হবে। আমি বলবো কি, যে লোকজনের জন্য ওয়েবসাইট করুক, অ্যাপ্লিকেশন করুক, ফেসবুকের ক্লোন করুক, সাপোজ পাঠাওয়ের ক্লোন করুক, যা মন চায় করতে থাকুক, কইরা তারপরে ফেসবুকে দিয়ে দেখ, লিঙ্কডইনে দিয়ে দেখ। এই জিনিসগুলো যে করতে থাকা, ওই এক্সপিরিয়েন্সটা আসলে কাজে লাগবে। এই কারণে মানে টিউশনি তো আসলে ওরকম সিগনিফিক্যান্ট ভ্যালু অ্যাড করে না আর কি, ঠিক আছে, আনলেস বিসিএস আর কি। রাইট। না, ইনফ্যাক্ট আমি যখন ওই যে নর্থ সাউথে ছিলাম, আপনার মনে আছে 2016-17 দিকে, আমি কিন্তু পাঠাওয়ের মতো অ্যাম্বুলেন্স টাইপের একটা জিনিস তৈরি করছিলাম। এবং ওই সময় আমার মনে আছে যে আমি এনএসইউ গ্রুপের ভিতরে পোস্ট দিয়েছিলাম, কারণ আমি তো অ্যান্ড্রয়েড পারি না, আমি তখন টুকটাক পাইথন পারতাম না কোনটা জিনিস, এটা তো অ্যান্ড্রয়েডে করতে হবে। তো আমি এনএসইউ গ্রুপে পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পরে যে কে অ্যান্ড্রয়েড করতে পারে এবং আমরা একটা স্টার্ট আপের মতো একটা জিনিস করতে চাচ্ছি। তো আমার মনে আছে যে এনএসইউ ক্যাফেটেরিয়াতে আমি মোটামুটি 10 থেকে 12 জনের মানে কাইন্ড অফ ইন্টারভিউ টাইপের একটা জিনিস নিছি, যে এরা কেমন কী করে, কোনো টাকা পয়সা কিন্তু দিব না। এরপরে আমি ফাইনালি 2 জনকে শর্টলিস্ট করলাম। 2 জনকে শর্টলিস্ট করে আমি বললাম যে ঠিক আছে আপনাদের সাথে, এবং তারা কিন্তু আবার আমার থেকে সিনিয়র, ফাইনাল ইয়ার, এবং তাদের জন্য এটা প্রয়োজন, কারণ সে যদি এটা প্রজেক্ট করে তার তো এক্সপিরিয়েন্স হবে। ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে ইউনিভার্সিটিতে হোক বা প্রোগ্রামিং হিরো কমিউনিটিতে হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক, কয়েকজন মিলে একটা টিম করে জিনিসপত্র বানাইতে হবে। এবং সেটা কিন্তু পরবর্তীতে লঞ্চ করতে পারি না, বাট একটা ভার্সন আমরা তৈরি করছিলাম যেই জায়গাটাতে এই যেই ডেভেলপারটা অ্যান্ড্রয়েড ডেভেলপার সে এখানে কাজ করছে, সে কিন্তু এর আগে কখনো ম্যাপ নিয়ে কাজ করে না। ম্যাপ নিয়ে কাজ করা কিন্তু অন্য জিনিসের থেকে একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ওটা সে করছে। এবং আমরা প্রথম দিকে আমাদের একটা হেভি চ্যালেঞ্জ ছিল, সেটা হইতেছে এই যে ম্যাচ করানো, যে যখন রিকোয়েস্ট দিতেছে সেটা তো মাল্টিপল ডিভাইসে যাচ্ছে, এখন কে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, কে রিজেক্ট করবে, এই টাইপের যে জিনিসটা। এবং এটা সে মোটামুটি 2-3 সপ্তাহের মতো স্ট্রাগল করছে। তার অবস্থা এরকম ছিল যে পরবর্তীতে আমি নক দিলে সে মেসেজে রিপ্লাই দিত না, ফোন দিলে ফোন ধরতো না। অ্যান্ড ফাইনালি সে 20-22 দিনের মাথায় এটা কিন্তু কমপ্লিট করে। এবং 20-22 দিনের মাথায় যখন কমপ্লিট করছে, সে বলছে যে ভাই এটা থেকে আমি অনেক কিছু শিখছি, মানে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি শিখছি এটা থেকে। তো ওইটার যে একটা ভ্যালু, যে সবসময় আমরা চিন্তা করি যে টাকা পয়সা, অবশ্যই টাকা পয়সার তো একটা নিড আছে, কিন্তু আমার সিচুয়েশনটা যদি এরকম হয় যে ফ্যামিলির উপরে ওরকম ডিপেন্ডেন্সি নাই, আর কিছুই করতেছি না, শুধু ফেসবুকে স্ক্রল করতেছি, ওরকম একটা সময় টাকা পয়সা ছাড়াও যদি কোনো একটা জায়গাতে ইনভলভ হয়ে প্র্যাকটিক্যালি কাজ করার একটা সুযোগ তৈরি হয়, সেটা আমার কাছে মনে হয় যে আসলে খুবই ইফেক্টিভ একটা জিনিস।